আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, আইনজীবী, জজকোর্ট মাগুরা। আজকে একটু ব্যতিক্রম ধরনের কথা বলবো। 2-3 দিন ধরে চিন্তা করতেছি, মানে যেই টপিক্সটা আলোকে কথা বলতেছি সেই ভিডিওটা দেখার পর থেকেই, এটা 2-3 দিন হবে চিন্তা করতেছি এই বিষয় নিয়ে বলবো। এই বিষয় নিয়ে স্ট্যাটাসও দিয়েছি 1-2টা, কিন্তু ওটা ভিডিও করে বলা উচিত বলে বা ইচ্ছা হচ্ছে এটা আমার। যাই হোক, সেটা হচ্ছে যে যারা বাইরের থেকে ইউটিউবার আছেন, যারা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখেন, তাদের অনেকেই মাঝে মাঝে সময় পাইলে একটু দেখার চেষ্টা করি। তবে এদের মধ্যে সব থেকে জনপ্রিয় যারা আপনারা সবাই জানেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, তারপরে পিনাকি ভট্টাচার্য, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ডাক্তার হলেও তিনি ডাক্তারি করেন না। আর হচ্ছে ফাহাম আব্দুল সালামেরটা দেখি, কনক সরের টকশোগুলো অনেক সময় দেখি, ফেস দ্য পিপুল দেখি, দেশের বাইরের থেকে যেগুলো হয় মাঝে মাঝে খুব কম ক্লিপ আকারে যেগুলো আসে দেখি। তা ইলিয়াস হোসেনের এবং এই ধরনের পিনাকি ভট্টাচার্য এবং আরও কিছু আছেন যারা এই মতাদর্শের, তাদের সাম্প্রতিক ভিডিও নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। বিষয়টা হচ্ছে যে তারা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ উত্থাপন করে তারা যে ইসলাম বিদ্বেষী, তারা যে ইসলামের বিপক্ষে কাজ করে, তারা যে ভারতপন্থী, এটা অনেক ডকুমেন্টারি রাখছে, আমি দেখছি কয়েকবার। তো বিষয়টা হচ্ছে যে প্রথম আলো ডেইলি স্টার ইসলামের পক্ষে না, এটা তো সকল মুসলমান, এরা হচ্ছে গিয়ে মুসলিম, মডারেট মুসলিমও বলা যাবে না, এরা হচ্ছে গিয়ে ধর্মনিরপেক্ষ বা সুশীল যাকে বলে, এটা তো এটা তাদের আদর্শ। আমি ভালো খারাপ বিচার করার দায়িত্বটা আমি এখানে করতেছি না, এটা আমি জাস্ট আমার একটা মতামত ব্যক্ত করতেছি যে এটা হচ্ছে তাদের আদর্শ। তো প্রথম আলো ডেইলি স্টারের কে ভারতের দালাল বলে তাদেরকে ব্যান করার জন্য একটা প্রচারণা চলতেছে। ওকে, এটা একটা চালানো যেতে পারে যে এটা আদর্শিকভাবে ঠিক না, এটা ইসলামের পক্ষে না। আমি শান্তিপ্রিয় মতাদর্শিক আলোচনা বা সমালোচনা বা কোনো ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো করি না, এটাই করাটাই গণতান্ত্রিক। যে আমি যুক্তিতর্ক দিয়ে আপনারটা খারাপ, আপনারটা ভালো, সেটা আমি আমারটা ভালো সেটা আমি প্রকাশ করব। কিন্তু এর প্রেক্ষিতে যে রাস্তা ব্লক করে একদম প্রথম আলো ডেইলি স্টারের অফিসের সামনে গিয়ে হামলা করার জন্য উপক্রম হওয়া, তারপর সেখানে গরু জবাই করে রাস্তা বন্ধ করে পিকনিক করে খাওয়া, এই বিষয়টার আমি একটু বিরোধিতা করছি। এবং এই জন্য আপনি অনেকে আমার সমালোচনা করতেছেন যে আমি ইসলামিক পোস্ট দিয়ে একটা হুজুর মানুষ দাঁড়িয়ে আছে, ইসলামের কথা বলি, তারপরে আবার এইসব সুশীলদের পক্ষে কেন। আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এখানে আজকে কথা বলতেছি। বিষয়টা হচ্ছে যে, আচ্ছা ভাই, আপনারা বলতেছেন যে আসিফ নজরুল সে ভারতের দালাল, কি প্রমাণ পাওয়া গেছে? 4 তারিখ, 3 তারিখ, 5 তারিখ নাকি সে 2 দিন ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, সে প্রধান উপদেষ্টা হওয়ার চেষ্টা করতেছিল। সে যে আন্দোলন সংগ্রামে ছিল সেটা সবাই জানে, একদম রাস্তায় থাকছে। সে তো বসে বসে ফেসবুকে ইউটিউবিং করিনি বা ইউটিউবে কথা বলিনি, সে একদম সরাসরি রাস্তায় ছিল, এটা সবাই দেখছে। সে রাস্তায় ছিল এবং তার পরবর্তীতে কি হয়েছে আমি একটা কথা বলে দিলাম। হ্যাঁ, সে প্রধান উপদেষ্টা হওয়ার চেষ্টা করছে, তাদের বা সমস্যা কি? আমি যদি মনে করি সে প্রধান উপদেষ্টা একজন যদি চেষ্টা করে, এটা তো সে যদি বৈধভাবে চেষ্টা করে বা সে যদি এখানে একটা বিপ্লব সংগঠিত, সে নেতৃত্বে সে উপদেষ্টা হওয়ার চেষ্টা করে বা একটা পদে যাওয়ার চেষ্টা করে, এটা তো খারাপ কিছু নেই। তো এটা খারাপের কি হলো? আরেকটা হলো সে ভারতের পক্ষে কবে বলো? আমি আসিফ নজরুল, সে আইনের শিক্ষক, তাকে আমি প্রায় 20 বছর যাবৎ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফলো করি। সে টেলিভিশন টক শো হোক বা ফেসবুক যখন আইছে, ফেসবুকে প্রথম দিক থেকে তার পেজের আমি লাইক দেওয়া ছিল, তার স্ট্যাটাসগুলো ফলো করতাম। সে সবসময় সরকার বিরোধী, প্রচণ্ড বিগত সরকার বিরোধী, প্রচণ্ড সমালোচনাকারী ছিলেন। এবং দেশের ভিতরে থেকে সবচেয়ে যে লোকটি সবচেয়ে বেশি সমালোচনা করেছেন তার মধ্যে আসিফ নজরুল স্যার একজন ছিলেন, আমি যতটুকু দেখছি। এবং তিনি তো প্রথমের দিকে 90-র দশক থেকে আমি যেটুকু জানি, সে এই যে ঘাতক দালাল নির্মূল কমিটি,
মানে যুদ্ধপথে বিচার চাওয়া এইটারও নেতৃত্বেই তিনি ছিলেন, এটাও জানছি। কিন্তু তিনি পরবর্তীতে আস্তে আস্তে হয়তো তার মতাদর্শ চেঞ্জ হয়েছে বা তিনি বুঝতে পারছেন যে এই কমিটি গঠন হয়েছে ঘাতক দালাল, আসলে সেটা প্রকৃত ঘাতক দালাল নির্মূল কমিটির জন্য না, এটা হচ্ছে যে মূলত একটা কি বলবো, মানে একটা বিদেশ লক্ষ্য নিয়ে যখন হয়েছে তিনি হয়তো ফিরে আসছে। তো যাই হোক, আমি ফোনে কল আসতেছে, আমি একটু দ্রুত শেষ করব। সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে সমালোচনা আপনারা সমালোচনা করে করে একটা সরকার চলে গেছে, উঠে গেছে, ঠিক আছে। এখন আর একটা সরকার আছে, তার পিছনে সমালোচনা করতেছেন। এখন বলতে পারেন যে হ্যাঁ ভাই, ভুল করলে তো সমালোচনা করবো, আমরা সবসময় ন্যায়ের পক্ষে আছি, ভুলের বিরুদ্ধে। কিন্তু এই সমালোচনা করে, ঠিক আছে, এই সরকার উৎখাত করার পরে আবার কে আসবে, তাকেও উৎখাত করবেন। আমরা কি সারা জীবন উৎখাতের মধ্যে থাকবো? গত সরকার উৎখাত হওয়ার পরও দেশে যে একটা স্থিতিশীলতা নেই, সেটাও তো আমরা বুঝতেছি। তো আমাদের তো একটা স্থিতিশীলতা আসতে হবে। যেই প্রবলেমগুলো গত সরকারের ছিল সেগুলো সলভের চিন্তা করতে হবে, কি করলে সলভ করা যায়, কি করলে এটা বেটার হওয়া যায়। আমাদের ইলেকশন ব্যবস্থা, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, দুর্নীতিমুক্ত দেশ এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন কিভাবে হয় তার তো একটা ব্যবস্থা করা যেতে পারে। সেটা না করে আমরা একেবারে একজন আসছে তাকে খেদালাম, আর একজন আসছে তাকেও খেদালাম, মানে সারা জীবন আমরা কি আন্দোলনের পারেই থাকবো? এখন অনেকে কিন্তু এই জন্য সন্দেহ প্রকাশ করতেছেন, মানে মাঠ গরম রাখে বা ইস্যুকে গরম রেখে ইয়ে করা হচ্ছে কিনা, মানে এমন কোনো সিচুয়েশন তৈরি করা হচ্ছে কিনা যেটাতে ইউটিউবিং করা যায় বেশি, বা ফেসবুকে বেশি লাইক ভিউ পাওয়া যায়, বেশি ইনকাম করা যায় ইউটিউবে, সেই জন্য ইস্যুটাকে জিয়ে রাখা বা নিত্য নতুন ইস্যুকে কেন্দ্র করা, সেই বিষয়টা দিকে আর কি এমনভাবে মানে ইস্যুগুলোকে জিয়ে রাখা হচ্ছে নাকি, সে বিষয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে। আমি সেটার দিকে সন্দেহ প্রকাশ করবো না। আমি বলবো যে সবারই ভুল থাকবে, সেই ভুলটাকে শুধরানোরও একটা আলোচনারও একটা পথ আছে। আমরা সমালোচনা করব একটা সঠিক ওয়েতে, এবং তাদেরকে সুযোগ দেখে তাদেরকেও আমরা দালাল বলে বহিষ্কার করে দিলে, একের পর এক বহিষ্কার করে আমরা কাকে আনবো? সবারই দোষটিতে আছে। তাহলে সব থেকে বেশি দোষ বলা যায় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ডেইলি স্টারকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছেন, বিশেষ সাক্ষাৎকার। ডেইলি স্টার সম্পাদক তো মাহফুজা নাম তো তাকে ভাই ভাই বলে সম্বোধন করেছে, ইউনূস ভাই মানে প্রধান উপদেষ্টা হওয়ার সাথে তার সাথে যে পূর্বের গভীর সম্পর্ক সেটা বিদ্যমান। তো সুতরাং এইভাবে যদি তার সক্ষতা দেখাচ্ছে, সবচেয়ে বেশি সক্ষতা প্রথম আলো ডেইলি স্টারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার বিরুদ্ধে তো বলতেছেন না। কেন বলতেছেন না? এটা বিশেষ কারণে বলতেছেন না, সেটা আমি বুঝতেছি। তাহলে তার বিরুদ্ধে যে কারণে বলা আসছে না, অন্যের কারণেও, অন্যদের বিরুদ্ধে আমরা সেই একই কারণে আপাতত গঠনমূলক সমালোচনা বা কিছুটা কৌশলগত সমালোচনা করা যেতে পারে। কারণ একটু সবাইকেই যদি খারাপ বলা হয়, সবার মধ্যে খারাপ আছে, খারাপ বলা হয়, তাহলে আসলে ওই ঠক বাঁচতে গাওজার হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, এবং মানুষ আমাদের সত্যকেও তখন অবিশ্বাস করবে যে আমরা শুধু সমালোচনাই করবো না, সত্য মানে সমালোচনাটা তখন আর কেউ বিশ্বাস করবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। সমালোচনাগুলোরও একটা সীমা বা একটা নির্দিষ্ট মান থাকা উচিত। তারপর থেকে আমরা আমাদের মানে পরবর্তী লক্ষ্য স্থির করে গঠনমূলক সমালোচনা কীভাবে হবে, কী করা উচিত সেইভাবে আদান উচিত। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।